তোমার আঙ্কেল দেশের বাইরে গিয়েছে, 2-1 দিনের মধ্যে ফিরে আসবে। তাদের কথা বলার মাঝে আদনান চলে আসে। এবার সবাই খাওয়া দাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে আদনান আদিবার রুমে আসে। আদিবা। আদনানের কণ্ঠ শুনে আদিবা সাথে সাথে উঠে বসে যায়। স্যার, আপনি এখানে? তোমার এখানে থাকতে কোনো অসুবিধে হচ্ছে না তো? না স্যার, ঠিক আছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ কেন? আপনার বাসায় আমাকে থাকতে দেওয়ার জন্য। যাই হোক, কাল বিকেলে রেডি থেকো, তোমাকে নিয়ে বের হব। কোথায় যাবেন? কাল দেখতে পাবে, ঘুমিয়ে পড়ো এখন। গুড নাইট। কথা বলে আদনান চলে যায়। আদিবা ঘুমিয়ে পড়ে। খুব সকালে আদিবার ঘুম ভেঙে যায়। আদিবা ফ্রেশ হয়ে আদনানের রান্নাঘর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে যায়। আদিবার রান্না করার মতো কোনো কিছুই পাচ্ছে না। হঠাৎ করে আদিবার চোখ পড়ে নুডলসের ওপরে। আর আদিবা সেটাই রান্না করে ফেলে। আর সেটা খাবার টেবিলে গিয়ে নিয়ে রাখে। একটু পরে রানী বেগম আসে। রানী বেগম রান্নাঘরের দিকে আসতেই দেখে আদিবা টেবিল পরিষ্কার করছে। আদিবা, তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে? ঘুম আসছিল না, আর অভ্যেস হয়ে গিয়েছে, তাই ভোর হলে আর ঘুম আসে না। আচ্ছা, আমি গিয়ে নাস্তা তৈরি করে নিয়ে আসি। আন্টি, রান্না করার মতো কিছু পেলাম না, তাই আমি সবার জন্য নুডলস রান্না করছি। তুমি আবার কেন রান্না করতে গেলে? বারে, আপনি তো বলেছেন নিজের বাসা মনে করে থাকতে। তাহলে আমি কি আমার বাসায় রান্না করতে পারবো না? তোমার সাথে কথা বলে পারবো না। খেতে আসো। আদনান স্যার ঘুম থেকে উঠবে কখন? কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, আমি গিয়ে ডেকে তুলে নিয়ে আসি। আচ্ছা, যাও। আদিবা এবার আদনানের রুমে চলে যায়। রুমের দরজা খোলা থাকায় আদিবা রুমের ভেতরে প্রবেশ করে। আদিবা রুমের ভেতরে ঢুকে দেখে আদনানের রুমটা অগোছালো। স্যার, উঠুন, অনেক বেলা হয়ে গিয়েছে। আদিবার কণ্ঠ শুনে আদনান চোখ তুলে তাকায়। তারপর সে উঠে ওয়াশরুমের ভেতরে চলে যায়। আর এদিকে আদিবার রুম ঠিক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আদনান বেরিয়ে এসে দেখে তার রুমের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি এমন কেন? কত সুন্দর একটা রুমের কি হাল করে রেখেছেন। জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিলেই হয়। তোমাকে জ্ঞান দিতে হবে না। তোমাকে আমি বলেছি আমার রুম ঠিক করতে। কোথায় খুশি হবে তা না করে শুধু রাগ দেখায়। হনুমান একটা। কি বললে? হনুমান? কথা বলে আদিবা একটা দৌড় দিয়ে বেরিয়ে যায়। আদনান নাস্তা করার জন্য খাবার টেবিলে গিয়ে বসে। তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করে। আদনান খাবার মুখে নিয়ে বলল, আজকে দেখি খাবারের টেস্ট অন্যরকম লাগছে। রানী বেগম বলল, আজ নুডলস রান্না করেছে আদিবা। তাই তো বলি, খাবার এত খারাপ কি করে হতে পারে? আদনানের এই কথা শুনে আদিবার রাগ উঠে যায়। সে দাঁড়িয়ে সাপের মতো ফুসফুস করছে। আদনান, কি বলিস এসব? খাবার তো খুব ভালো হয়েছে। তোমার রুচিতে সমস্যা আছে, না হলে এই খাবারকে কেউ ভালো বলে? যাই হোক, আমি উঠি, অফিসে যেতে হবে। কথা বলে আদনান বের হবে। এমন সময় আদিবা বলল, স্যার, আমি যাব। তোমাকে যেতে হবে না আজ, তুমি বাসায় থেকো। আর হ্যাঁ, মাঝে মধ্যে এমন বাজে রান্না করবে। কথা বলে আদনান চলে গেল। আদিবা প্রথমে রাগ হলেও পরের কথা শুনে আদিবার মুখে হাসি ফুটে ওঠে। আদিবা এবার রানী বেগমের কাছে চলে যায়। আন্টি, আপনার ছেলেটা এমন কেন? কি হয়েছে? কেমন যেন অদ্ভুত, কখনো রাগী, কখনো আবার নর্মাল, আবার খুব গম্ভীর। উনি মনে হয় হাসতে পারে না। তেমন কিছু না মা, আসলে। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। রানী বেগম উঠতে যাবে, তখনই রানী বেগমকে থামিয়ে দিয়ে আদিবা দরজা খুলতে চলে যায়। আদিবা দরজা খুলে দিয়ে সামনে থাকা লোকটাকে খুব পরিচিত মনে হচ্ছে। কোথায় যেন দেখেছে, ঠিক মনে করতে পারছে না আদিবা। তোমার নাম আদিবা? লোকটার কথা শুনে আদিবা হতবাক হয়ে যায়। আপনি আমার নাম কিভাবে জানেন? আর কে আপনি? আদিবা কে এসেছে? কথা বলতে বলতে রানী বেগম এগিয়ে এসে দেখে আরিয়ান চৌধুরী এসেছে, রানী বেগমের স্বামী। তুমি হঠাৎ কিছু না জানিয়ে চলে আসলে যে? ওখানে কাজ শেষ হয়ে গিয়েছে, তাই চলে এলাম। আদনান অফিসে গিয়েছে নাকি? হ্যাঁ, যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। আরিয়ান চৌধুরী চলে গেল। আদিবা এসে বলল, আন্টি, আঙ্কেল নাকি উনি? আমার নাম কিভাবে জানেন? তোমার কথা বলছিলাম সেই জন্য। ও আচ্ছা। আঙ্কেল তো এখনও অনেক স্মার্ট আর ইয়াং আছে। আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? তা বলিনি। আপনি অনেক কিউট আর খুব ভালো। হয়েছে, আর বলতে হবে না। তুমি রুমে যাও, আমি রান্না করব এখন। আপনাকে রান্না করতে হবে না, আপনি আঙ্কেলকে সময় দিন, আমি রান্না করছি।
কোথায় কি আছে সেটা বলে দিন। তোমাকে এত কষ্ট করতে হবে না। তুমি রেস্ট নাও। আমি আজ সবার জন্য রান্না করব। প্লিজ আন্টি। ঠিক আছে। তারপর আদিবা রান্না করতে চলে যায়। রান্নাঘরে গিয়ে সব রেডি করতে থাকে। আচমকা কেউ আদিবার চোখ চেপে ধরে। আদিবা বুঝতে পারছে না কে হতে পারে। কে? আদিবার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে চোখ ছেড়ে দেয় আদনান। স্যার আপনি? তুমি এখানে? আম্মু কোথায়? আর তুমি আম্মুর শাড়ি পরলে কেন? আমি রান্না করতে আছি। আদনান এবার আর কিছু না বলেই চলে গেল। আদিবা তো থ হয়ে আছে। আদনান আম্মু আম্মু বলে ডাকতে থাকে। রানী বেগম আদনানের কণ্ঠ শুনে বেরিয়ে আসে। কী রে, আজ হঠাৎ এত তাড়াতাড়ি চলে আসলি যে? হাসপাতালে তেমন একটা কাজ নেই, তাই চলে এলাম। আচ্ছা ফ্রেশ হয়ে নে। আদনান চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সবাই খাবার খাওয়ার জন্য চেয়ারে এসে বসে। আদনান চৌধুরীও আসে। আদিবা লক্ষ্য করল আদনান তার বাবার সাথে কোনো কথা বলছে না। খাবার টেবিল নীরব হয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। বিষয়টা আদিবার কাছে কেমন যেন লাগছে। তখন আদিবার মনে পড়ে এই লোককেই তো সে হাসপাতালে দেখেছে। চুপচাপ যে যার মতো খাবার খেয়ে উঠে যায়। বিকেলে আদিবা রানী বেগমের কাছে যায়। তখন রানী বেগম সোফায় বসে আছে। রানী বেগম আদিবাকে দেখে বলল, আরে দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। আন্টি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আসলে একটা জিনিস জানার ছিল। বলো। খাবার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম। আদনান স্যারের সাথে কি আঙ্কেলের কোনো সমস্যা হয়েছে? ওনার কি একজন আরেকজনের সাথে কথা বলে না? রানী বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না। 8 বছর ধরে আদনান তোমার আঙ্কেলের সাথে কথা বলে না। আদিবা একটু অবাক হলো। কেন? কি হয়েছে এমন? আসলে আদনান একটা মেয়েকে ভালোবাসত। আর তখন আদনানের পড়াশোনা চলছে। মেয়েটার সাথে রিলেশন হওয়ার পর থেকে আদনান কেমন যেন হয়ে গিয়েছে। ঠিকভাবে পড়াশোনা করে না, খাবার ঠিক করে খায় না। আদনানের এমন অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগতে থাকে। একদিন আমি আদনানকে গিয়ে বললাম, আদনান, তোর কি হয়েছে বাবা? হঠাৎ তুই কেমন জানি হয়ে গেছিস? কিছু হয়নি তো? তুই আমার কাছে লুকাবি? আমি তোর মা। সন্তানের কিছু হলে সবার আগে মা বাবা সেটা বুঝতে পারে। তুই আমার সাথে তো আগে সব শেয়ার করতে। আরে আম্মু, কিছু হয়নি তো। শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। আমাদের কথার মাঝে আদনানের বাবা চলে আসে। এসে উনি আদনানকে বলল, আদনান, তোমাকে লন্ডন গিয়ে বাকি পড়াশোনা শেষ করতে হবে। আমি সব ঠিক করে এসেছি। 7 দিন পরে তোমার ফ্লাইট। আব্বু আমাকে জিজ্ঞেস না করে এসব করার মানে কি? আমি চাই তুমি একজন ভালো ডাক্তার হয়ে দেশে ফিরে আসো। আর আমার হাসপাতালের দায়িত্ব নাও। দেশের বাইরের কেন যেতে হবে? আমাদের দেশে কি কোনো কিছু কম আছে? আমি এত কিছু শুনতে চাই না। যেটা বলেছি সেটাই মনে রাখবে। 7 দিন পরে তোমার ফ্লাইট। এ কথা বলে আদনানের বাবা চলে যায়। আদনান আমার কাছে এসে বলল, আম্মু, এগুলোর মানে কি? আমাকে কিছু না জানিয়ে এগুলো কেন করছে? আমিও তো জানতাম না। তবে উনি যার করছে সেটা তো তোর ভালোর জন্যই করছে। এমন ভালো তো আমি চাইনি। আরে বাবা, সমস্যা কি? মাত্র তো 4 বছর। 4 বছর পরে আবার ফিরে আসবি। এই 4 বছরে অনেক কিছু হয়ে যাবে। মানে, আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি যদি বাইরে চলে যাই, মেয়েটার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন আমি কি করব? কি? তুই প্রেম করিস অথচ আমি জানি না? আসলে আমি ভেবেছিলাম তোমাদের সব পরে বলবো, কিন্তু এখন দেখি সব এলোমেলো হয়ে গেল। আচ্ছা সমস্যা নাই, আমরা মেয়ের মা বাবার সাথে কথা বলবো। তুই চিন্তা করিস না। আমি তোর বাবাকে বলবো এটা নিয়ে। তুই চিন্তা করিস না। রানী বেগম আরিয়ান চৌধুরীকে সব বললেন। আরিয়ান চৌধুরী একমাত্র ছেলের খুশির কথা চিন্তা করে রাজি হয়ে যায়। তারা সবাই মিলে মেয়েকে দেখে আসে আর আদনানের ব্যাপারে জানায়। আদনান অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পরে আদনান পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যায়। আদনান বাইরে যাওয়ার 6 মাস পরে মেয়েটা কেমন যেন অন্যরকম রিয়্যাক্ট করতে শুরু করে। আর আমরা শুনতে পাই মেয়েটার পরিবার অন্য একটা জায়গায় মেয়ে ঠিক করে ফেলে। আদনানের বাবা এই কথা শুনে মেয়েটার বাসায় চলে যায়, ফিরে আসে অপমানিত হয়ে। আর মেয়েটারও বিয়ে হয়ে যায়। আর এসবের জন্য আদনান তার বাবাকে দায়ী মনে করে। এরপর থেকে আদনান আর তোমার আঙ্কেলের সাথে কথা বলে না ঠিকভাবে। আদিবা এতক্ষণ সব কথা শুনছিল। এখানে তো আঙ্কেলের কোনো দোষ নেই। আর মেয়েটা কিছু বলেনি।
আসলে মেয়েটার অন্য একটা ছেলের সাথে রিলেশনস হয়ে যায়, আর তার সাথে মেয়েটা বিয়ে করে নেয়। আদনানের বাবা তাদের অনেক অনুরোধ করে, কিন্তু মেয়েটা সহ তার পুরো পরিবার আদনানের বাবাকে অপমান করে। আমি আদনানকে অনেক বোঝালাম, কিন্তু আদনান আমার কোনো কথাই শোনে না। আদনান মনে করে সে যদি বাহিরে না যেত তাহলে এসব কখনোই হতো না। এটা ঠিক নয়। মেয়েটা যদি আদনান স্যারকে সত্যি ভালোবাসতো, সে অন্য একটা রিলেশনে কিছুতেই যেতে পারতো না। বিয়ে তো অনেক দূরে, এটা তো আদনানকে বোঝাতে পারিনি আমরা। চিন্তা করবেন না আন্টি, সব ঠিক হয়ে যাবে। মা, সে আশায় আছি। আমার পরিবার যেন আগের মতো হয়ে যায়। আদনানের বাবা আদনানকে অনেক ভালোবাসে। বুঝতে পেরেছি আন্টি, চিন্তা করবেন না। আমি এখন যাই। একথা বলে আদিবা চলে গেল। আদিবা মনে মনে ভাবছে সে এই পরিবারকে ঠিক আগের মতো করবে। আবার সবাই একসাথে হাসবে, একসাথে আড্ডা দিবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আদনান নিজের রুমে বসে আছে। তখন আদিবা আদনানের দরজার সামনে গিয়ে বলল, স্যার আসতে পারি? কিছু বলবে? বলো। বাবার কথা খুব মনে পড়ে। জানেন স্যার, ছোটবেলা থেকে এই একটা মানুষকে আমি খুব বেশি ভালোবাসি। আজ সে মানুষটাও নেই। বাবা যে আমাদের জন্য কতটা প্রয়োজন বাবাকে হারালেই বোঝা যায়। বাবা ছায়া আমার মাথার ওপর থেকে সরে গিয়েছে। বাবাকে অনেক বেশি মনে পড়ে। কান্না না করে ওনার জন্য দোয়া করো। অনেক সন্তান আছে যার বাবা মার সাথে ঠিকভাবে কথা বলে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মা বাবা কী জিনিস তারা বুঝতে পারে না। যখন তারা হারিয়ে যায় তখন ঠিকই বোঝে। মা বাবা কষ্ট তখন পায় যখন দেখে তাদের সন্তানগুলো তাদের সাথে ভালোভাবে কথা বলে না। সবাই নিজের সন্তানকেই কাছে পেতে চায়, সন্তানের সাথে কিছুটা সময় কাটাতে চায়। সব বাবা মাই চায় সন্তান তাদের পাশে থাকুক, তাদের কেয়ার করুক। মা বাবার ওপরে রাগ করে থাকা নেহাতি বোকামি। কারণ পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। আদিবার কথাগুলো সব শুনছে আদনান। আদনান নীরব হয়ে আছে। স্যার, আপনি জানেন ঠিক এইভাবে কেউ একজন আপনার জন্য কষ্ট পায়। মানুষটা আপনার কাছে একটু সময় চায়। আদনান নিশ্চুপ। স্যার, আপনি হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সন্তানের খারাপ হয় এমনটা বাবা কখনোই করে না। আমি মায়ের ভালোবাসা কখনো পাইনি, কিন্তু বাবার ভালোবাসা পেয়েছি। বাবা কেমন হয় আমি জানি। আজ আর আমার বাবা নেই। এ কথা বলে আদিবা কান্না করতে শুরু করে। আদনান কিভাবে আদিবাকে সান্ত্বনা দেবে? সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আদনান কিছুক্ষণ দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে সোজা তার মা বাবার রুমে চলে যায়। আদিবা আদনানের পেছনে যেতে থাকে। আদনান রুমে গিয়ে দেখে আরিয়ান চৌধুরী মন খারাপ করে বসে আছে। তখন আদনান তার বাবার সামনে গিয়ে বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। রানী বেগম আর আরিয়ান চৌধুরী বেশ অবাক হয়ে যায়। আদনান, কিছু বলবে? আদনান কোনো কথা না বলে সোজা আরিয়ান চৌধুরীর পা জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। আদনান, কি হয়েছে তোমার? আব্বু, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আরিয়ান চৌধুরী এবার রানী বেগমের দিকে তাকায়। রানী বেগম আদনানের দিকে তাকিয়ে আছে। আব্বু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপরে রাগ করেছিলাম এতদিন। প্লিজ ক্ষমা করে দাও। তোমার উপরে আমার আর কোনো রাগ নেই বাবা। আজ আমি সত্যি অনেক খুশি। তুই আমাকে আব্বু বলে ডেকেছিস। অনেকদিন পরে এই ডাক শুনেছি। আদনান তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরিয়ান চৌধুরীও কান্না করছে, সাথে রানী বেগমও। আর দরজার পাশে দাঁড়িয়ে থাকা আদিবারের চোখে পানি। রানী বেগম চোখের পানি মুছে বলল, অনেক হয়েছে, এবার সবাই খেতে চলুন। সবাই খাবার খেতে চলে গেল। খাবার টেবিলের পরিবেশ আজ অন্যরকম। আজ সবার মুখে হাসি। আদিবা এসব দেখে অনেক খুশি। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। আদিবা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আদিবার দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। হঠাৎ করে দরজার শব্দ শুনে আদিবা দরজা খুলতে যায়। আর সে দরজা খুলতে দেখতে পায় দরজার সামনে দাঁড়িয়ে আছে আদনান। এত রাতে আদনানকে দরজার সামনে দেখে আদিবা কিছুটা অবাক হয়। আদিবা যার সাথে কথা বলতে গেলে ঠিকভাবে কথা বলে না। সে নিজে আছে আমার রুমে। স্যার, আপনি এত রাতে? ধন্যবাদ তোমাকে। কেন স্যার? আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে। গুড নাইট। এ কথা বলে আদনান চলে যায়। আদিবাই এবার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
আদনানও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। প্রতিদিনের মতো আজও আদিবা খুব সকালে ঘুম থেকে ওঠে আর সবার জন্য নাস্তা তৈরি করে। আর সে আদনানকে ডাকতে যায়, স্যার উঠুন, অনেক বেলা হয়ে গিয়েছে। আদনানের কোনো সাড়া শব্দ নেই। এটা দেখে আদিবা এবার আদনানের শরীরে হাত দিয়ে আদনানকে স্পর্শ করে। আর আদনানকে হালকা করে ধাক্কা দিতেই আদনান আদিবার হাত ধরে আদিবাকে নিজের কাছে নিয়ে আসে। আদনান ঘুমের মধ্যে আদিবাকে নিজের খুব কাছে নিয়ে আসে। আদিবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আদনানের শক্তির কাছে পেরে ওঠে না। ইতিমধ্যেই আদনানের স্পর্শে আদিবার শরীরে শিহরণ জেগে ওঠে। আদনান যখন আদিবার ঠোঁট স্পর্শ করতে যাবে, তখনই আদিবার আদনানকে জোরে একটা ধাক্কা দেয়। সাথে সাথে আদনানের ঘুম ভেঙে যায়। এ কি, তুমি এখানে? তুমি আমার রুমে কি করছো? আপনাকে ডাকতে এসেছি। আরেকটু হলে তো। আরেকটু হলে কি? এখন এমন ভাব ধরছেন যেন কিছুই জানেন না। মানে কিছু না, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন। এই কথা বলেই আদিবার রুম থেকে বেরিয়ে পড়ে। আদনান বসে বসে আদিবার বলা কথাগুলো ভাবতে থাকে। একটু আগে কি হয়ে গেল আদনান মনে করার চেষ্টা করে, কিন্তু সে মনে করতে পারছে না। আদনান এবার ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পরে আদনান বেরিয়ে আসে। নাস্তা খেয়ে রেডি হতে থাকে হাসপাতালে যাওয়ার জন্য। এদিকে আদিবাও রেডি হয়ে নেয়। আদনান বের হয়ে দেখে আদিবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তুমি বাইরে কি করছো? হাসপাতালে যাব না নাকি? ও ঠিক আছে, চলো। এবার দুজনেই গাড়িতে উঠে বসে। আদনান ড্রাইভিং করতে করতে আদিবাকে বলল, আদিবা তুমি পড়াশোনা কেন ছেড়ে দিয়েছ? বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আর কলেজের খরচ দিতে পারতাম না, তাই আর কলেজে যাওয়া হয়নি। জানেন স্যার, আমার স্বপ্ন ছিল আমি একদিন অনেক বড় ডাক্তার হব আর আপনার মতো গরিব অসহায় রোগীদের চিকিৎসা করব। কিন্তু আমার বাবার হঠাৎ অসুস্থতা আমার স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। আদিবার কথা শুনে আদনান চুপচাপ করে ড্রাইভিং করছে। স্যার বলো, আপনার কি সে মানুষটার কথা এখনও মনে আছে? কোন মানুষের কথা? যাকে আপনি ভালোবাসতেন? আদিবা এই কথা বলতেই আদনান গাড়ি ব্রেক করে। হঠাৎ গাড়ি ব্রেক করা দেখে আদিবা ভয় পেয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, আদনান তো এবার আদিবাকে ছেড়ে দিবে না। এখন আদিবার কপালে কি আছে আল্লাহই ভালো জানে। কিন্তু আদিবাকে অবাক করে দিয়ে আদনান বলল, হাসপাতালে পৌঁছে গেছি, গাড়ি থেকে নামো। আর হ্যাঁ, তাকে এখন আর মনে পড়ে না। এই কথা বলে আদনান আদিবাকে নামিয়ে দেয় আর সে গাড়ি নিয়ে চলে যায় গ্যারেজে। আদিবা চেম্বারে গিয়ে দেখে সব এলোমেলো হয়ে পড়ে আছে। আদিবা সব গুছিয়ে নিতে শুরু করে আর আদনানের 14 গোষ্ঠীকে উদ্ধার করতে থাকে। এদিকে আদনান চেম্বারে এসে বসে পড়ে। আদিবা আদনানের জন্য চা করে নিয়ে আসে। আসতে পারি ডাক্তার সাহেব? আদনান চায়ের কাপে ঠোঁট লাগাবে এমন সময় মেয়েলি কণ্ঠটা শুনে আদনান সামনের দিকে তাকাতেই তার আটকে যায়। আদনান যেমন অবাক হলো, সেমভাবে সামনে থাকা মেয়েটাও অবাক হলো। আদনান চায়ের কাপ রেখে বলল, আসুন। আদনান, তুমি এখানে? এটা আমার হাসপাতাল। ও আচ্ছা, তুমি তাহলে নামকরা ডাক্তার আদনান চৌধুরী? বা কী জন্য আসছেন সেটা বলুন। আমি অহেতুক কথা বলা পছন্দ করি না। তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো। মেয়েটার কথা শুনে আদনানের খুব রাগ হচ্ছে। আদনান তাও নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। কী জন্য আসছেন সেটা বলুন। আসলে আমার হাজবেন্ডকে নিয়ে আসছি। যদি ওনাকে দেখতে একটু। ঠিক আছে, চলুন। আদনান এবার মেয়েটার সাথে চলে গেল। রোগীকে দেখে আদনান বলল, এটা আপনার স্বামী? আদনান একটা মুচকি হাসি দেয়। হাসি দেওয়ার কারণ হলো লোকটার বয়স 40-এর বেশি। আদনান মনে মনে বলে, হায় রে মানুষ, টাকার জন্য কি না করতে পারে। রোগীকে দেখে আদনান নিজের চেম্বারে এসে বসে। তখন আদিবা আদনানের কাছে এসে বলল, স্যার, মেয়েটাকে আপনি আগে থেকে চিনেন নাকি? হ্যাঁ, কিন্তু সে আপনাকে তুমি করে বলল আর আপনি আপনি করে বললেন। কিছুই বুঝলাম না। মেয়েটা কি আপনার রিলেটিভ? তুমি সকালে যার কথা আমাকে জিজ্ঞেস করলে সে মেয়েটা, ওর নাম তৃপ্তি। ও আচ্ছা, তখন তো চা খেতে পারলাম না, এখন আরেক কাপ চা করে নিয়ে আসো। আদিবা চা রেডি করে নিয়ে আসে আর সে এসে দেখে আদনান নেই। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে, কিন্তু আদনান আসে না। আদিবা এবার বাহিরে যাবে, তখনই সে কারোর সাথে ধাক্কা খেয়ে যায়। ভাগ্যিস
যার সাথে সে ধাক্কা খেয়েছে সে তাকে ধরে রেখেছে। এবার আদিবা চোখ খুলে তাকিয়ে দেখে আদনান। আদনানকে দেখে তার বুকে মোচড় দিয়ে ওঠে। এবার আদনান আদিবাকে ছেড়ে দিয়ে বলল, এই মেয়ে, তোমার চোখ কোথায় থাকে? দেখে শুনে হাঁটতে পারো না? আর সব কিছুতে এত তাড়াহুড়ো কিসের? সরি স্যার। রাখো তোমার সরি। ইডিয়েট একটা। ভুল করলেই সরি। একটা মানুষ এমন কিভাবে হয়? যত সব। নেক্সট টাইম থেকে খেয়াল করে হাঁটবে। এই কথা বলে আদনান চলে গেল। আদনানের বকা খেয়ে আদিবার মন খারাপ হয়ে গেল। একজনের রাগ অন্যজনের ওপরে ঝাড়ে। হনুমান বিলাই, খাটাস। এই লোককে তো আমি ঠিকই করবই। উনি যদি ঘাটতারা হয়, আমিও তো উন্নত মানের ট্রেনিং প্রাপ্ত ঘাটতারা। কথাগুলো মনে মনে বলল আদিবা। আদনান নিজের চেয়ারে গিয়ে বসে। আদনানের মেজাজ পুরো গরম হয়ে আছে তৃপ্তিকে দেখার পর থেকে। তৃপ্তি আবার আদনানের চেম্বারে আসে। আদনান, তোমার কি একটু সময় হবে? কিছু কথা বলার ছিল। বলুন। এখানে না। আমি তোমার সাথে বাহিরে কথা বলতে চাই। আমার অনেক রোগী আছে, এখন সেই সময় নেই। যা বলার এখানেই বলুন। যদি দরকার ছাড়া আজাইরা কথা বলার থাকে তাহলে যেতে পারেন। আদনান, তুমি অনেক পরিবর্তন হয়ে গেলে। একটা সময় তুমি আমার সাথে কথা বলার জন্য পাগল ছিলে। আদনান একটা হাসি দিয়ে বলল, আগের আদনান মারা গেছে, অনেক আগেই। ওইসব ভুলে যান। এই আদনানের সাথে আগের আদনানকে মেলাতে আসবেন না। এতটাই পর হয়ে গেলাম যে আমাকে একটু সময় দেওয়া যায় না? না, যায় না। আপনি এমন কেউ নন যে আপনার জন্য আমার আলাদা সময় বের করতে হবে। আপনার স্বামী এখন ঠিক আছে, ওনাকে নিয়ে চলে যেতে পারেন। তৃপ্তি আর কিছু না বলে আদনানের চেম্বার থেকে বেরিয়ে চলে আসে। আর এতক্ষণ আদনান আর তৃপ্তির সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনেছি আদিবা। আদিবা এবার আদনানের কাছে গিয়ে বলল, স্যার, আপনি ওনার সাথে এভাবে কথা না বললেও পারতেন। এখন কি কারোর সাথে কিভাবে কথা বলতে হবে তা তোমার থেকে শিখতে হবে। নেক্সট টাইম আমার কোনো কিছুতে কথা বলতে আসবে না। যাও, নিজের কাজ করো। আদিবা বুঝতে পারে আদনান প্রচুর রেগে আছে। এর সাথে এখন কথা বলা যাবে না। আদিবা চেম্বার থেকে বের হয়ে বাহিরে যায়। তখন আদিবার চোখ পড়ে তৃপ্তির দিকে। আদিবা এবার তৃপ্তির কেবিনে যায়। সেখানে একটা বয়স্ক লোক ঘুমিয়ে আছে। আদিবা তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, উনি আপনার বাবা নাকি? এ মেয়ে, কী সব বলছো তুমি? উনি আমার হাজবেন্ড। ইস, সরি আপু, আসলে দেখে বোঝার উপায় নেই। আদিবা কোনো রকমে নিজের হাসি বন্ধ রেখে কেবিন থেকে বেরিয়ে এসে হাসতে শুরু করে। আর হাসতে হাসতে আদনানের চেম্বারে যায়। আদিবার হাসি দেখে আদনান বলল, পাগল হলে নাকি? একা একা হাসছ? স্যার, আপনার এক্সের হাজবেন্ডকে দেখে আসলাম। আমি ভাবছি ওনার বাবা। এই কথা বলে আদিবা জোরে শব্দ করে হেসে ওঠে। আদনান আদিবাকে একটা ধমক দিতেই আদিবা চুপ হয়ে যায়। স্যার, উনি আপনার মতো একটা কিউট মানুষকে ছেড়ে দিয়ে শেষে একটা বুড়োকে বিয়ে করলো। চুপ করতে বলছি না? এত বেশি কথা না বলে নিজের কাজে যাও। ঠিক আছে। এই কথা বলে আদিবা নিজের কাজ করতে শুরু করে। আদনান নিজের চেম্বারে বসে থাকে। কিছুক্ষণ পরে আদনান আদিবাকে সাথে নিয়ে বাসায় চলে যায়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আদনান। হঠাৎ করে আদনানের ফোন বেজে ওঠে। আদনান ফোন রিসিভ করতেই পরিচিত একটা কণ্ঠ শুনতে পায়। কণ্ঠটা শুনে আদনান চুপ হয়ে যায়। আদনান, কি হলো? কথা বলছো না কেন? আপনি এত রাতে আমাকে ফোন দিলেন কেন? আর আমার নাম্বার কিভাবে পেলেন? তুমি এত বড় একজন ডাক্তার, আর তোমার নাম্বার ম্যানেজ করা কোনো ব্যাপার হলো? যাই হোক, তোমাকে যে কারণে কল দিয়েছি, বলুন। তুমি আমাকে তুমি করে না বলে আপনি করে কেন বলছো? তুমি তো আগে আমাকে তুমি করে বলতে। আগের কথা বাদ দেন। আপনি এখন অন্য কারো স্ত্রী ভুলে যাবেন না। আমি এই লোকের সাথে আর সংসার করতে পারছি না। ও মা, কেন? ওনার কি টাকার ভাণ্ডার ফুরিয়ে গিয়েছে? আদনান, তুমি আমাকে ভুল বুঝলে। আমার কি করার ছিল? আমার বাবার অনেক টাকার ঋণ ছিল, আর এই লোক আমাদের সব ঋণ শোধ করে দেয়। আমার আর কোনো উপায় ছিল না। আপনার কথা বলা শেষ হলে এবার কল কেটে দিতে পারেন। আদনান, তোমাকে অনেক মিস করি। আদনান একটা হাসি দিয়ে বলল, আমাকে নাকি আমার টাকাকে? যে দেখলেন আমি একটা হাসপাতালের মালিক, অমনি আপনার পুরনো প্রেম জেগে উঠেছে। যে একবার আমার মন থেকে উঠে যায়, দ্বিতীয়বার সে আর জায়গা করে নিতে পারে না। অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে হবে। এ কথা বলে আদনান কল কেটে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখে ঘুম আসে না। তাও সে ঘুমানোর চেষ্টা করে,
কিছুক্ষণ পরে আদনানের চোখে ঘুম নেমে আসে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আদিবা আদনানের রুমে এসে দেখে আদনান আজও ঘুমিয়ে আছে। এই হনুমান এত ঘুমায় কিভাবে? কাছে যেতেও ভয় করে। স্যার, ও স্যার। আদনান এবার তাকিয়ে দেখে আদিবা আদনানের থেকে কিছুটা দূরে। আদনান উঠে ফ্রেশ হতে চলে যায়। নাস্তা গিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে আদিবাকে সবাই ভালোবাসতে শুরু করে, আর আদিবা এই পরিবারের একজন হয়ে উঠতে থাকে। আদনান আজ একাই চলে যায় হাসপাতালে। আদিবাকে যেতে নিষেধ করে, তাই আদিবা যায়নি। আদনান আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসে, আর সবাই একসাথে লাঞ্চ করতে বসে। সবাই খাওয়া শুরু করবে। এমন সময় আদনান আদিবাকে উদ্দেশ্য করে বলল, আদিবা, কাল থেকে তোমার আর হাসপাতালে যেতে হবে না। আদনানের কথা শুনে সবার খাওয়া অফ হয়ে গেল। তখন আদিবা বলল, স্যার, আমি আবার কি করেছি? আমি বলছি তুমি কিছু করেছো? কাল থেকে তুমি আবার কলেজে যাবে। আমি আজ সব ঠিক করে এসেছি। কাল থেকে তোমার ক্লাস। আমি সকালে হাসপাতালে যাওয়ার আগে তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসব, আর দুপুরে নিয়ে আসব। আদনানের কথা শুনে আদিবা অনেক খুশি হয়ে যায়। বাকিরাও খুশি হয়। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। আদনান নিজের রুমে বসে আছে। তখন আদিবা আদনানের রুমে যায়। আদনান আদিবাকে দেখে দাঁড়িয়ে যায়। তখন দৌড়ে আদিবা আদনানকে জড়িয়ে ধরে। আদনান আদিবার এমন কাণ্ডে বেশ অবাক হয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে, আমাকে ছাড়ো, কি করছো এসব? আদনানের কথা শুনে এবার আদিবা লজ্জা পেয়ে আদনানকে ছেড়ে দিয়ে সরি বলে। অনেক রাত হয়েছে, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। স্যার, আমি কখনো ভাবিনি আমি আবার কলেজে যাব, আবার শুরু করব আমার পড়াশোনা। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না স্যার। করতে হবে না, এখন যাও। ঠিক আছে। এই কথা বলে আদিবা বের হয়ে যায়। আদনান একটা মুচকি হাসি দিয়ে নিচের বেডে শুয়ে পড়ে। এদিকে আদিবা তো খুশিতে ঘুমাতেও পারছে না। আদিবা জানালার গ্রিল ধরে বাহিরের দিকে তাকিয়ে থাকে, আর হালকা বাতাসে তার পুরো শরীর শীতল হতে থাকে। বাহিরের নীরব পরিবেশ খুবই ভালো লাগছে তার। যান্ত্রিক শহরটা এখন নীরব হয়ে আছে। রাস্তায় কোনো মানুষ নেই, জনমানবহীন শহর। কিছুক্ষণ বাহিরের পরিবেশ দেখে আদিবা নিজের খাটের ওপরে এসে বসে। আর তখনই আদনানকে জড়িয়ে ধরার অনুভূতিটা তার মনে পড়ে যায়। তখন সে অনেক লজ্জা পেয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। আদিবা আগে থেকে রেডি হয়ে বসে থাকে। আদনান ফ্রেশ হয়ে আসে। তারপর সবাই মিলে নাস্তা খেয়ে আদনান আদিবাকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই কলেজে পৌঁছে যায়। আদনান আদিবাকে নিয়ে অফিস রুমে চলে যায়। স্যার, আসবো? আরে আদনান যে, আসো। ধন্যবাদ স্যার। কাল যার কথা আপনাকে বলেছিলাম এটা সে। ও আচ্ছা, আমি সব রেডি করে রেখেছি আগে থেকে। এখন তোমাদের সিগনেচার লাগবে শুধু। তারপর আদিবার ভর্তির সব ব্যবস্থা করে আদনান। তারপর আদনান আদিবাকে নিয়ে বাহিরে আসে। আদনান আদিবাকে বলল, আদিবা, নিজের লক্ষ্যে এগিয়ে যাও। মনে রাখবে, তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। শুভ কামনা রইল তোমার জন্য। এই কথা বলে আদনান চলে যায়। আদিবা অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তখন স্যার এসে আদিবাকে ক্লাসে নিয়ে যায়, আর আদিবাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এবার আদিবা একটা সিটে গিয়ে বসে। আদিবার পাশে একটা মেয়ে আছে। হাই, আমি রিয়া। আমি আদিবা, ফ্রেন্ড। ওকে। আদিবা এবার রিয়ার সাথে পরিচয় হয়ে নেয়। প্রথম দিবে আদিবার সাথে রিয়ার ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। আদিবা মন দিয়ে ক্লাস করে। ক্লাস শেষ করে আদিবা আর রিয়া একসাথে বাইরে আসে। আদিবা কলেজের গেটের সামনে এসে আদনানকে খুঁজতে থাকে। কিরে আদিবা, কাউকে কি খুঁজিস নাকি? হ্যাঁ। বাসায় যাবি না? যাব, স্যার আসলে। কোন স্যার? তুই চিনবি না, তুই চলে যা বাসায়। ঠিক আছে। এই কথা বলে রিয়া চলে যায়, কিন্তু আদনান এখনও আসে না। আদিবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে আদনান গাড়ি নিয়ে আসে। আদিবা গাড়িতে উঠে চুপচাপ বসে থাকে। প্রথম ক্লাস কেমন হলো? ভালো। ও, গুড। এই কলেজে আমিও পড়াশোনা করেছি। আদিবা চুপচাপ বসে আছে। আদনান আর কোনো কথা বলল না। দুজন বাসায় চলে গেল। আদনান নিজের রুমে চলে আসে। তখন রানী বেগম আদনানের রুমে আসে। আদনান, আদিবার কি হয়েছে? আদিবা দেখি চুপচাপ নিজের রুমে বসে আছে, কথাও বলছে না। তুই কি আদিবাকে কিছু বলেছিস? না।
আমার সাথে তো গাড়িতে তেমন একটা কথা বলেনি। কি হয়েছে তাও তো জানি না। ও আচ্ছা। এই কথা বলে রানী বেগম এবার আদিবার রুমে যায়। আদিবা এখনও মন খারাপ করে বসে আছে। রানী বেগম আদিবার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আদিবা, তোমার কি হয়েছে? আজ কলেজে প্রথম দিন কাটালে আর তোমার মন খারাপ? কলেজে কোনো সমস্যা হয়েছে? না আন্টি। ও, তাহলে আদনান কিছু বলেছে? না। তাহলে মন খারাপ কেন? তোমাকে এভাবে দেখতে একদম ভালো লাগছে না। জানেন আন্টি, আমি কলেজ শেষ করে স্যারের জন্য 2 ঘন্টা বসেছিলাম। উনি এত লেট করে এসেছে আর আমাকে একটা সরিও বলেনি। আমি কি একটা সরি ডিজার্ভ করি না? রানী বেগম আদিবার কথা শুনে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। আদনানকে আমি বকে দেব। ওর কত বড় সাহস! আমার মেয়েকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখে সরি বলেনি। আমি এর একটা বিহিত করবই। আদিবা এবার রানী বেগমকে জড়িয়ে ধরে বলল, আন্টি, আপনি অনেক ভালো। আপনার ছেলে খুব পচা। আর মন খারাপ করে থাকা যাবে না কিন্তু। ঠিক আছে, আপনি ওই হনুমানকে আচ্ছা করে বকে দিন। রানী বেগম হাসতে হাসতে বলল, ঠিক আছে মা, তুমি এবার ফ্রেশ হয়ে আসো। এই কথা বলে রানী বেগম চলে গেল আদনানের রুমে। আদনান, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই মেয়েটাকে 2 ঘন্টা অপেক্ষা করে রেখেছিস কেন? কখন? কলেজ শেষ হওয়ার পর। আসলে আমি ভুলে গিয়েছিলাম, তাই লেট হলো। এই জন্য রাগ করেছে? ঠিক আছে। মেয়েটা খুব সহজ সরল। তুই তো একটা সরি বলতে পারতি। আচ্ছা, বলে দেব। রানী বেগম চলে গেল। আদনান আদিবার রুমে গিয়ে দেখে আদিবা বসে আছে। তখন আদনান আদিবার রুমে গিয়ে বলল, আদিবা। জি স্যার, আপনি? ও, আসলে আমি ভুলে গিয়েছিলাম তোমার কথা, তাই লেট হয়ে গিয়েছে। ঠিক আছে স্যার। আদনান এবার আদিবার রুম থেকে বেরিয়ে নিচের রুমে যায়। তারপর যে যার মতো ঘুমিয়ে পড়ে। সকালে আদনান ঘুম থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পাচ্ছে। এটা দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে যায়। আদনান দরজায় শব্দ করে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। আদনান এবার নিজের বিছানায় বসে। আদনান বসে বসে ভাবছে, কে হতে পারে? ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনে আদনান সামনের দিকে তাকিয়ে দেখে আদিবা বের হচ্ছে। এটা দেখে আদনানের রাগ আরও বেড়ে যায়। রাগে আদনানের চোখ লাল হয়ে আছে। আদনান এবার আদিবার দিকে এগিয়ে গিয়ে আদিবার হাত শক্ত করে ধরে। এত জোরে ধরে যে আদিবা হাতে ব্যথা পাচ্ছে। স্যার, লাগছে খুব। কি করছেন? হ্যাঁ ইউ, কার অনুমতি নিয়ে আমার ওয়াশরুমে গিয়েছ? ওয়াশরুম ব্যবহার করতে আবার অনুমতি লাগে নাকি? এমনভাবে বলছেন যেন আমি আপনার বেড দখল করেছি। আদিবার কথা শুনে আদনানের রাগ ক্রমশ বেড়ে যায়। আমার এই ওয়াশরুম একান্তই আমার। এখানে তুমি আমার অনুমতি না নিয়ে কেন গেলে? এবারের জন্য ছেড়ে দিলাম। নেক্সট টাইম যেন আর না দেখি। এত রাগ করছেন কেন বুঝি না। সামান্য একটা ওয়াশরুমে গিয়েছি তার জন্য এত রাগ? যখন মনের ভেতরে চলে যাব তখন কি করবেন? কি? কিছু না। আমার ওয়াশরুমে একটু প্রবলেম হয়েছে, তাই আপনার এখানে আসি। আদনান আর কোনো কথা না বলে ওয়াশরুমের ভেতরে চলে যায়। আদিবা সেখানে দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে থাকে, ও হে হনুমান মশাই, আজ তো ওয়াশরুম দখল করেছি, তারপরে রুমও দখল করব। হি হি হি। এই কথা বলে আদিবা নিজের রুমে গিয়ে রেডি হয়ে নেয় কলেজে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে আদনান আদিবা বেরিয়ে যায়। আজ আর আদিবা মোবাইল নিতে ভুল করেনি, কারণ আদনানের যে ভোলো মন। স্যার, আপনি এমন কেন? কেমন? এই যে আপনার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, আর আপনি চুপচাপ কোনো কথা বলেন না। কি? কে সুন্দরী? তুমি? আয়নায় নিজের চেহারা দেখেছো কখনো? দেখতে তো পুরো তেঁতুল গাছের বেতনির মতো লাগে। আদনানের কথা শুনে আদিবা রেগে যায়। রাগ করলে আদিবার সুন্দর মুখ লাল হয়ে যায়। আদিবা আর চোখে আদিবার দিকে তাকায়। রাগের জন্য মেয়েটাকে খুব মিষ্টি লাগছে। আর আপনি কি? আপনি তো একটা হনুমান, রাক্ষস। আদনান একটা মুচকি হাসি দিয়ে গাড়ি ড্রাইভিং করছে। কিছুক্ষণের মধ্যেই আদিবার কলেজে চলে আসে। আদিবা গাড়ি থেকে নেমে যায়। যখন আদিবা পা বাড়াবে তখন আদনান আদিবার নাম ধরে ডাকে। আদিবার সাথে সাথে দাঁড়িয়ে যায়। আদিবা, সরি। সরি কথাটা শুনে আদিবা অবাক হয়ে প্রশ্ন করে, সরি কেন? আদনান আর কোনো উত্তর না দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আদিবা সেখানে দাঁড়িয়ে আদনানের গাড়ির দিকে তাকিয়ে আছে। আজব একটা মানুষ, কখন কোন মোড়ে থাকে বোঝার উপায় নেই। এসব ভাবছে তখনই আদিবার কাঁধের উপর কারো হাতের স্পর্শ পড়তেই আদিবা চমকে ওঠে।
আর সে তাকিয়ে দেখে এটা রিয়া। কিরে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? অনেকক্ষণ ধরে খেয়াল করলাম। কিছু না, ক্লাসে চল। এবার দুজনে কথা বলতে বলতে ক্লাসে চলে গেল। যথাসময়ে ক্লাস শুরু হয়ে যায়। আদিবা খুব মনোযোগ দিয়ে ক্লাস করে, কারণ তার স্বপ্ন যে তাকে পূরণ করতেই হবে। দেখতে দেখতে টিফিন টাইম হয়ে যায়। রিয়া আদিবাকে বলল, চল কিছু খেয়ে আসি, খিদে পেয়েছি খুব। আচ্ছা চল। এবার দুজনে ক্যান্টিনের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই কেউ আদিবার ওড়না টেনে ধরে। আদিবা কোনো রকমে নিজের ওড়নাটা ধরে তাকিয়ে দেখে কেউ ও ওড়না ধরে টান দিয়েছে। আদিবা দেখে একটা ছেলের হাতে ওর ওড়না। এটা কি ধরনের অসভ্যতা? আপনি আমার ওড়না টেনে ধরেছেন কেন? ছাড়ুন তাড়াতাড়ি। ছেলেটা এবার আদিবার কাছে চলে আসে। কলেজে নতুন নাকি? হ্যাঁ, সেই জন্যই। যাক, তোমাকে আমার পছন্দ হয়েছে। আপনি আমার ওড়না ছাড়ুন। উফ বেবি, তুমি রাগ করলে তো তোমাকে সেই রকম লাগে। ওড়না ছাড়িবেন নাকি লোকজন জড়ো করব? ছেলেটা একটা হাসি দিয়ে বলল, আপনার ডাকে কেউ আসবে না। রিয়া ছেলেটার কাছে এগিয়ে এসে বলল, রনি ভাইয়া প্লিজ, আদিবাকে ছেড়ে দিন। তাহলে এই সুন্দরীর নাম আদিবা? উফ, ফিগারটা যা লাগছে না, পুরোই মাখন। এ কথা বলে রনি বার আদিবার কোমরে হাত দেয়। তখন ঠাস করে আদিবা রনির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে রনি রেগে গিয়ে আদিবার ওড়নাটা এক টান মেরে নিজের কাছে নিয়ে নেয়। আদিবা নিজের হাত দিয়ে বুক ঢেকে নেয়। পুরো কলেজের মানুষ আদিবার দিকে তাকিয়ে আছে। তখন কলেজের শিক্ষককে এগিয়ে আসতে দেখে রনি এক দৌড়ে পালিয়ে যায়। এদিকে মাথা নিচু করে অঝরে কান্না করছে আদিবা। রিয়া আদিবার কাছে এসে বলল, এই ছেলেটা খুব খারাপ। আদিবা এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আদিবা এবার ফোন বের করে আদনানকে কল দেয়। আদনানও ফোন রিসিভ করে। আদিবা, কলেজ কি শেষ? না স্যার। আদিবার কান্নামাখা কণ্ঠ শুনে আদনান বলল, আদিবা কি হয়েছে তোমার? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আদিবা কিছু না বলে কান্না করতে শুরু করে। আদিবার কান্নার শব্দ শুনে আদনান ফোন কেটে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর খুব দ্রুত গতিতে গাড়ি ড্রাইভিং করতে থাকে। কিছুক্ষণের মধ্যে আদনান কলেজে চলে আসে আর এসে দেখে আদিবা একটা জায়গায় চুপটি করে বসে আছে। আর আদিবার পাশে বসে আছে আরেকটা মেয়ে, মানে রিয়া। আদনান এবার আদিবার কাছে এসে বলল, আদিবা কি হয়েছে তোমার? আদনানের কণ্ঠ শুনে আদিবা চোখ তুলে তাকায়। আদনান লক্ষ্য করে আদিবার গায়ে ওড়না নেই। আদনান তাড়াতাড়ি করে নিজের ব্লেজার খুলে আদিবার গায়ে দিয়ে দেয়। আদিবা কি হয়েছে? তখন রিয়া আদনানের কাছে এসে সব বলল। কথাগুলো শুনে আদনানের রাগ উঠে যায়। তখন আদনান আদিবার হাত ধরে বলে, আমার সাথে এসো। স্যার, আমি বাসায় যাব, আগে ওদের একটা ব্যবস্থা করতে হবে। আদনান রিয়াকে উদ্দেশ্য করে বলল, রনিকে কোথায় পাবো বলতে পারো? কলেজের পেছনে ওদের আড্ডা। এবার আদনান আদিবাকে সঙ্গে করে নিয়ে যায়। আদিবা আদনানের রাগী চেহারার দিকে তাকিয়ে আছে। এত রাগ করতে আদিবা আজ প্রথম দেখছে। যদিও আদনান এমনিতে রাগী, তবে আছে অনেক বেশি রেগে আছে। আদনান কলেজের পেছনে গিয়ে দেখে একটা ছেলে সিগারেট খাচ্ছে। আদিবা আদনানকে বলল, স্যার, ওই ছেলেটা। আদনান আর দাঁড়িয়ে না থেকে পেছন থেকে ছেলেটার কলার টেনে ধরে। আর তখন ছেলেটা পেছন ফিরে আদনানকে দেখে বলল, কে রে তুই? তোর তো সাহস কম না, আমার কলারে হাত দিয়েছিস। আদনান সাথে সাথে ছেলেটার নাক বরাবর একটা মেরে দেয়। সাথে সাথে নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। আদনান এবার রনিকে টেনে হিঁচড়ে আদিবার সামনে নিয়ে যায়। মেয়েদের শরীরে হাত দেওয়ার খুব ইচ্ছে, তাই না? এই কথা বলে আদনান রনির হাত মোচড় দিয়ে ধরে আর রনি চিৎকার করতে শুরু করে। এমনভাবে ধরেছে মনে হচ্ছে হাত এক্ষুনি ভেঙে যাবে। তখন আদিবা আদনানকে বলল, স্যার, ছেড়ে দিন। আদনান এবার রনিকে আদিবার পায়ের সামনে রেখে রনিকে ক্ষমা চাইতে বলে। আদনানের ভয়ে রনি আদিবার কাছে ক্ষমা চায়। এবার দুজন আবার কলেজের মাঠে ফিরে আসে। তোমাকে আজ আর ক্লাস করতে হবে না, বাসায় চলো। আদিবার যাওয়ার জন্য রাজি হয়। তারপর দুজন বাসায় চলে যায়। আদনান বাসার দরজার কলিং বেলে চাপ দিতেই রানী বেগম এসে দরজা খুলে দেয়। আদিবার গায়ে আদনানের জ্যাকেট। আর এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে দেখে রানী বেগম বলল, কি রে, আজ এত তাড়াতাড়ি? আদিবার ক্লাস ছিল না নাকি? আদনান কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। কিন্তু আদিবা এখনও দাঁড়িয়ে আছে। রানী বেগম আদিবাকে বলল, আদিবা, কলেজে কি কোনো সমস্যা হয়েছে? আদিবা রানী বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে।
আরে, কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। এবার আদিবা সব কিছুই বলল। রানী বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে পাঠিয়ে দেয়। আদনান নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। আদনানের জ্যাকেট তার গায়ে এখনও আছে। এবার আদিবা জ্যাকেটটা খুলে জ্যাকেটে একটা চুমু খায় আর জ্যাকেটটা বুকে জড়িয়ে নেয়। আদিবা আদনানের প্রেমে পাকাপোক্তভাবে পড়ে গিয়েছে, কিন্তু আদনান যে রাগী। আদিবার সাহস নেই আদনানকে কিছু বলার। আদিবা মনে মনে ঠিক করে যে যাই হয়ে যাক, আজ সে আদনানকে তার মনের কথা বলবেই। আদিবা মনের সাহস নিয়ে আদনানের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। আদিবা মনে মনে ঠিক করে যাই হয়ে যাক, সে আজ আদনানকে তার মনের কথা বলবেই। আদিবা আদনানের রুমের সামনে গিয়ে দেখে আদনান বসে আছে। আদনানের দিকে তাকাতে ভয়ে আদিবার গলা শুকিয়ে যায়। আদনান সামনের দিকে তাকাতে দেখে আদিবা তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আদিবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? আদনানের বলা কথাগুলো আদিবার কান অব্দি পৌঁছায়নি। আদিবা অন্যমনস্ক হয়ে ভেবেই যাচ্ছে। আদনান উঠে এবার আদিবার কাছে চলে গেল। কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তো এখানে দাঁড়িয়েছিলে কেন? আসলে স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আসলে স্যার, কিভাবে যে বলি, আমার খুব ভয় করছে। তাড়াতাড়ি বললে বলো, আর না হলে এখান থেকে যাও। আচ্ছা বলছি। আসলে স্যার, না মানে, মানে। আদনান এবার রাগী কণ্ঠে বলল, এত মানে মানে না করে সোজাভাবে বলো, আমি আপনার জ্যাকেট জিতে আসি, আর আপনাকে ধন্যবাদ। এক নিঃশ্বাসে কথাটা বলে আদিবা দৌড়ে গিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে এক গ্লাস পানি খায়। ভয়ে এতক্ষণ আদিবার হাত পা কাঁপাকাঁপি করছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। আদনান ছাদের উপরে গিয়ে বাহিরের পরিবেশ উপভোগ করছে। আদিবাও ছাদের উপরে আসে। আজ আকাশের চাঁদটা খুব সুন্দর। আদিবা আদনানের পাশে এসে দাঁড়ায়। স্যার, আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, তাই না? আদনান আদিবার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আপনি চাঁদ দেখতে পছন্দ করেন? আগে তো জানতাম না। আদনান একটা মুচকি হাসি দিয়ে বলল, এমন অনেক কিছুই আছে যেটা তোমার অজানা। ওই যে দূরের আকাশে যে চাঁদ দেখছ, আমি ওই চাঁদের মতো একা। আপনি একা মানে? মানেটা খুব সিম্পল। আমি মাঝে মাঝে খুব একা হয়ে যায়। আশেপাশে কত মানুষ, তাও নিজেকে খুব একা মনে হয়। মাঝে ভাবি, যদি আমার নিজস্ব একটা মানুষ থাকতো, আর সেই মানুষটা একান্তই আমার হতো। কেউ তো আছে যে আপনার পাশে থাকতে চায়, কেউ তো আছে যে আপনাকে সে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসা? জি স্যার। কে সে? আশেপাশে তাকিয়ে দেখুন, ঠিক বুঝতে পারবেন। আমার আশেপাশে তুমি ছাড়া তো কেউ নেই। আপনার পাশে আমি কাউকে থাকতেও দিব না। স্যার, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু তা কখনো আমি বলার সাহস পাইনি। আজ কেন জানি মনে হচ্ছে আপনাকে কথাগুলো বলা দরকার। স্যার, আমাকে কি আপনার একাকিত্বের সঙ্গী করবেন? আপনার মনে আমাকে একটু জায়গা দিবেন? আবার একা করে দিয়ে চলে যাবে না তো? কখনো যাব না স্যার। আমাকে আপনার বাহুডরে একটু জায়গা দিন। আমি সারা জীবন আপনার বুকে মাথা রেখে কাটিয়ে দিতে চাই। আদনান এবার আদিবার খুব কাছে চলে যায়, আর আদিবার কপালে একটা চুমু খায়। আদিবা আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে। আদনান যখনই আদিবার ঠোঁট স্পর্শ করতে যাবে, তখনই আদিবার ফোন বেজে ওঠে। সাথে সাথে আদিবার ঘুম ভেঙে যায়। আদিবা ঘুম থেকে উঠে বসতে পারে। এতক্ষণ যা হয়েছে তা স্বপ্ন ছিল। ইস, আর একটু হলে তো। এটা ভাবতেই আদিবার লজ্জা পেয়ে যায়। এদিকে আদিবার ফোন বেজেই যাচ্ছে, তার কোনো খেয়াল নেই। ফোন বাজতে বাজতে কেটে যায়, আবার কল আসে। এবার আদিবা কল রিসিভ করে। কি রে, এই সময় কল দিলি? তোর জন্য আমার কত সুন্দর স্বপ্নটা ভেঙে গিয়েছে। তুই স্বপ্ন নিয়ে পড়ে আছিস, আর এদিকে আমার ঘুম হাওয়া হয়ে গিয়েছে। কি বলিস? কি হয়েছে আবার তোর? আচ্ছা থাক, কাল বলবো কলেজে আসিস। এ কথা বলার জন্য কল দিলি? দেখবি তোর কোনোদিন বিয়ে হবে না। ঠিক আছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ। রাখলাম আমি। এই কথা বলে রিয়া ফোন কেটে দেয়। আদিবা ফোন রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার চোখে ঘুম নেই। বারবার স্বপ্নটা তার চোখের উপরে ভাসছে। কিছুক্ষণের মধ্যে আদিবার চোখে আবার ঘুম নেমে আসে। সকাল সকাল আদিবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সবার জন্য নিজের হাতে রান্না করতে শুরু করে। রান্না শেষ করে আদিবার রেডি হয়ে নেয় কলেজে যাওয়ার জন্য।
কিছুক্ষণ পরে আদনান রেডি হয়ে নাস্তা করতে আসে। খাওয়া দাওয়া শেষ করে আদিবা আর আদনান বেরিয়ে পড়ে। আদিবা আদনানের দিকে তাকিয়ে বারবার মুচকি মুচকি হাসছে। পাগল হলে নাকি? মানে একা একা হাসছ যে? না মানে একটা কথা মনে পড়েছে তাই। ও আচ্ছা, কলেজে আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি আগে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে আদিবা কলেজ চলে আসে। তারপর আদিবা গাড়ি থেকে নেমে দেখে রিয়া হা হয়ে তাকিয়ে আছে আদনানের দিকে। আদিবা রিয়ার কাছে চলে যায়। কী রে, আজ এত তাড়াতাড়ি এলি যে তুই? আর ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কী জন্য? তোর জন্য। ও আচ্ছা, এখন ক্লাসে চল তাহলে। দোস্ত, ক্লাস পড়ে। আগে আমার কথা শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বল। একটু আগে যে ছেলেটা আছে তোকে নিয়ে, তার ব্যাপারে কিছু জানার ছিল। আদনান স্যারের কথা বলছিস? হ্যাঁ, আমি তো ছেলেটার প্রেমে পড়ে গিয়েছি। আদিবার রিয়ার কথা শুনে অবাক হয়। শালি, ওটা তোর ফিউচার দুলাভাই, আর তুই দুলাভাইয়ের উপরে ক্রাশ খালি? দুলাভাই মানে? রিয়াকে আদিবা এরবার মনের কথা বলল। রিয়া কথাগুলো শুনে বলল, প্রেম করার আগেই ছ্যাঁকা? হি হি হি। চল ক্লাসে যাই এবার। তবে যাই বলিস, ছেলেটা কিন্তু জোশ। চল তো। দুলাভাইয়ের দিকে এভাবে নজর দিতে নেই। এবার দুজনেই ক্লাসে চলে গেল। ভালোভাবে আজকের ক্লাস শেষ হয়। আদিবা বাহিরে এসে অবাক হয়ে যায়, কারণ আজ আদনান আগে থেকে এসে অপেক্ষা করছে আদিবার জন্য। আদিবা তড়িঘড়ি করে আদনানের দিকে এগিয়ে আসে। স্যার, কখন আসলেন? কিছুক্ষণ আগে। গাড়িতে ওঠো, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। আমাকে নিয়ে কেন? বেশি কথা না বলে চলো। এবার আদনান আদিবাকে নিয়ে একটা শপিং মলের সামনে গিয়ে গাড়ি ব্রেক করে। তারপর দুজন শপিং মলের ভেতরে যায়। আদনান পছন্দ করে কয়েকটি ড্রেস আদিবার দিকে এগিয়ে দিয়ে বলল, পছন্দ হয় কিনা দেখো, খুব সুন্দর ড্রেসগুলো, কার জন্য নেবেন? আদনান কোনো উত্তর না দিয়ে ড্রেসগুলোর দাম দিয়ে আদিবাকে নিয়ে বাহিরে আসে। আদিবা ফুচকা দেখে আর লোভ সামলাতে না পেরে আদনানকে বলল, স্যার, ফুচকা খাবো। আদনান আদিবাকে নিয়ে ফুচকার দোকানের কাছে চলে যায় আর 1 প্লেট ফুচকা দিতে বলে। কিছুক্ষণের মধ্যেই ফুচকা চলে আসে আর আদিবা আশেপাশে না তাকিয়ে খাওয়া শুরু করে। এদিকে আদনান যে আদিবার দিকে তাকিয়ে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। আদিবার খোলা চুলগুলো বারবার আদিবার মুখের সামনে চলে আসে আর আদিবা নিজের হাত দিয়ে সরিয়ে আবার ফুচকা খেতে থাকে। আর আদনান আনমনে আদিবার দিকেই তাকিয়ে আছে। ইতিমধ্যে আদিবার খাওয়া শেষ। স্যার, খাওয়া শেষ। আদনান এবার বেল মিটিয়ে দিয়ে আদিবাকে নিয়ে বাসায় চলে আসে। বাসার সামনে এসে আদনান ড্রেসগুলো আদিবার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। আদিবা খুশি মনে এগুলো নিয়ে বাসায় চলে গেল। আদনান আর বাসায় গেল না। সে হাসপাতালে যাবে বলে আদিবার থেকে বিদায় নিয়ে চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আদিবার নিজের রুমে বসে আছে। তখন রানী বেগম আদিবার রুমে আসে। আন্টি, আপনি এ সময় কিছু বলবেন কি? হ্যাঁ। আদনান তোমার জন্য যে ড্রেসগুলো এনেছে সেগুলো আমাকে দাও তো। আদিবা সব ড্রেস রানী বেগমের সামনে নিয়ে আসে। ওখান থেকে রানী বেগম একটা জামা পছন্দ করে আদিবাকে বলল, আদিবা, ফ্রেশ হয়ে জামা এটা পরে নাও, আজ আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। রানী বেগমের এমন কথায় আদিবা অবাক হলো। হঠাৎ করে রানী বেগম আদিবাকে সাজিয়ে দেওয়ার কথা বলছে, তাও এই সময়? আন্টি এখন? যাও ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। কিন্তু আন্টি, হঠাৎ করে আমাকে সাজাবেন কেন? এত প্রশ্ন না করে যাও, ফ্রেশ হয়ে আসো আগে। আদিবা কিছুই বুঝতে পারছে না আজ তার সাথে কি হচ্ছে। আদনান শপিং করে দিল, আবার রানী বেগম সাজিয়ে দেওয়ার কথা বলছে। আদিবার মাথায় ঢুকছে না। তার কাছে সব কিছুই এলোমেলো মনে হচ্ছে। হঠাৎ করে সবার এমন আচরণ আদিবার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আদিবা বুঝতে পারছে না কি হতে চলছে তার সাথে। আদিবা সব চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমের ভেতরে চলে যায় আর সে কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আদিবা বের হয়ে দেখে রানী বেগম এখনো আদিবার রুমে বসে আছে। আদিবা বের হতে রানী বেগম আদিবাকে নিয়ে আয়নার সামনে বসিয়ে দেয় আর নিজের মতো করে আদিবাকে সাজাতে থাকে। আদিবা নিজের চোখ বন্ধ করে রাখে। রানী বেগম আদিবাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার আদিবাকে চোখ খুলতে বলে। আদিবা চোখ খুলে নিজেকে দেখে নিজেই চমকে ওঠে। এত সুন্দর করে কেউ কখনো আদিবাকে সাজিয়ে দেয়নি। শ্বাসটা নর্মাল হলেও আদিবাকে খুব সুন্দর লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে একটা কালো টিপ, চোখে কাজল।
মুখে হালকা আটা ময়দা বললে মেয়েরা আবার রাগ করবে। মুখে হালকা মেকআপ। এবার রানী বেগম আদিবার সামনে একটা গয়নার বাক্স বের করলেন। আদিবা গয়নাগুলো দেখে বলল, আন্টি, এগুলো আবার কার জন্য? তোমার জন্য? আমার এসব লাগবে না। তোমার কান আর গলা খালি বলে তোমার জন্য কিছু একটা মিসিং হয়ে আছে। কথা না বলে আমাকে আমার কাজ করতে দাও। আদিবা আর কিছু বলল না। রানী বেগম আদিবাকে এবার সব পরিয়ে দেয়। এখন আদিবাকে যা লাগছে না, আমি নিজেই ক্রাশ খাইছি। কিন্তু যেখানে আদনান আছে সেখানে সবুজের কোনো বেল নেই। হি হি হি। গল্পের মধ্যে আবার নিজেকে নিয়ে আসলাম, কিছু মনে করবেন না। আসলে আদিবার রূপের বর্ণনা দিতে গিয়ে ক্রাশ খেয়েছি। যাই হোক, গল্পে ফিরে আসি। আদিবার সাজ শেষ হয়ে যায়। ঘড়িতে তখন রাত 11টা বাজে। রানী বেগম আদিবাকে বলল, তুমি এখানে বসো, আমি একটু পর আসি। এই কথা বলে রানী বেগম আদনানকে কল করে। আদনানের সাথে কথা বলে রানী বেগম কল কেটে দেয়। এদিকে আদিবা এমন কর্মকাণ্ডে সে পুরো থ হয়ে আছে। তার মাথায় কোনো কিছুই আসে না। এমন সময় তাকে কেন সাজানো হলো? আদিবা যেন আর কিছুই ভাবতে পারছে না। সে সব চিন্তা ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু রানী বেগম এখনও আসে না। এত ভারী ভারী গহনা পরে থাকতে তার খুব অস্বস্তি লাগছে। আদিবার অপেক্ষার অবসান ঘটিয়ে রানী বেগম আদিবার কাছে আসে। আন্টি, কি হচ্ছে এসব আমাকে একটু বলবেন প্লিজ? একটু পরে সব বুঝতে পারবে। এখন আমার সাথে চলো। এখন আবার কোথায় যাব? ওয়েট, আগে তোমার চোখ বেঁধে দেই। এই কথা বলে রানী বেগম আদিবার চোখে কালো কাপড় বেঁধে দেয়। এবার রানী বেগম আদিবাকে নিয়ে হাঁটতে শুরু করে। আদিবা অনুভব করতে পারে তাকে সিঁড়ি দিয়ে ওপরে ওঠানো হচ্ছে। রানী বেগম আদিবাকে নিয়ে ছাদের উপরে চলে আসে। ছাদের উপরে এনে আদিবার চোখ থেকে কালো কাপড় সরিয়ে দিতেই আদিবার কানে ভেসে আসে, হ্যাপি বার্থডে টু ইউ আদিবা। সাথে সাথে শুরু হয় আলোর ঝমকানি। আদিবা তাকিয়ে দেখে লাইটিং করে খুব সুন্দরভাবে আদিবার নাম লেখা। আর এখানে আদনানের হাসপাতালের সবাই উপস্থিত রয়েছে। সবাই আদিবাকে উইশ করছে। এসব দেখে আদিবা পুরো থ হয়ে গিয়েছে। আদিবা যেন কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আর সবথেকে বড় কথা, আদিবা ভুলে গিয়েছে আজ আদিবার জন্মদিন। রানী বেগম আদিবাকে বলল, শুভ জন্মদিন আদিবা। আদিবা কিছু না বলে রানী বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে বোকামে, কান্না করছো কেন? জন্মদিনে কেউ কান্না করে? আজ তো তোমার খুশির দিন। আমি দোয়া করি সারা জীবন সুখে থেকো, সুন্দর হয়ে উঠুক তোমার আগামী দিনগুলো, আর পূরণ হোক তোমার সব স্বপ্ন। এবার একে একে ফুল নিয়ে এসে আদিবাকে উইশ করে। আদিবা সবাইকে ধন্যবাদ জানিয়ে ফুলগুলো গ্রহণ করে। অন্যদিকে কেউ একজন যে আদিবাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেদিকে তার খেয়াল নেই। আদনান তো আদিবাকে দেখেই ফিদা হয়ে গিয়েছে। চোখ যেন কিছুতেই সরাতে পারছে না। এবার সবার শেষে আদনান আদিবার কাছে এসে বলল, শুভ জন্মদিন আদিবা। এভাবে বারবার ফিরে আসুক তোমার জন্মদিন। নিজের লক্ষ্যে এগিয়ে যাও। ধন্যবাদ স্যার। একটা কথা, চলো আগে কেক কাটি। এই কথা বলে আদনান আদিবার হাত ধরে নিয়ে যায়। আদিবা আদনানের দিকে তাকিয়ে থাকে। এবার আদনান একটা কাপড় সরাতেই আদিবা দেখতে পায় অনেক বড় একটা কেক, আর কেকের ওপরে আদিবার নাম। এগুলো দেখে আদিবা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। আদিবা কখনো ভাবতেও পারেনি তার জন্মদিনকেও এভাবে সেলিব্রেট করবে। এবার আদিবার এক পাশে রানী বেগম, আরেক পাশে আরিয়ান চৌধুরী এসে দাঁড়ায়। রানী বেগম সাথে আদনান দাঁড়িয়ে আছে। এবার আদিবা কেক কেটে সবাইকে খাওয়াতে শুরু করে। আদিবা যখন আদনানকে খাওয়াতে যাবে তখন আদিবার হাত কাঁপতে শুরু করে কোনো এক অজানা ভয়ে। আদনান চামচটা ধরে নিজেই খেয়ে নেয় আর আদিবাকেও খাইয়ে দেয়। রানী বেগম আদিবাকে বলল, সারপ্রাইজটা কেমন হয়েছে মা? এটা আমার জীবনের বেস্ট সারপ্রাইজ হয়ে থেকে যাবে সারা জীবন। অনেক ধন্যবাদ আন্টি। আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? এখানে সব কিছুর আয়োজন আদনান করেছে। আমি তো জানতামও না তোমার যে আজ জন্মদিন। কাল রাতে আদনান আমাকে বলল। রানী বেগমের কথা শুনে আদিবা এবার আদনানের দিকে তাকায়। আদনান অন্যদের সাথে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যায়। আদনান এখনও ছাদের উপরে আছে, আর আদিবাও সেখানে আছে। আদিবা এবার আদনানের দিকে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, কিন্তু আপনি আজ আমার জন্য যা করেছেন সারা জীবন মনে থাকবে।
আরে, এটা তেমন কিছুই নয়। এটা তোমার জন্য আমার পক্ষ থেকে সামান্য একটা উপহার। আপনার এই উপহারের কথা আমি কখনো ভুলতে পারবো না। আমি তো বিশ্বাস করতেও পারছি না এভাবে কখনো আমার জন্মদিন পালন করা হয়নি। আদনান কোনো কথা বলল না। আদিবা আবার বলল, স্যার, আপনি জানলেন কিভাবে আজ আমার জন্মদিন? আমি তোমার সার্টিফিকেট থেকেই জেনেছি। যাই হোক, রাত হয়েছে অনেক, এখন ঘুমিয়ে পড়ো। এ কথা বলে শেষ করার আগেই আদিবা আচমকা আদনানকে জড়িয়ে ধরে। আদনান তো হতবাক হয়ে যায়। আদিবা, কি করছো? ছেড়ে দাও। আদনানের কথা শুনে আদিবার হুঁশ ফিরে আসে, আর আদনানকে ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে এক দৌড়ে নিজের রুমে চলে যায়। আদিবার এমন পাগলামি দেখে আদনান মুচকি একটা হাসি দেয়। তারপর সেও নিজের রুমে চলে যায়। আদিবার নিজের রুমে গিয়ে গহনাগুলো খুলতে থাকে। আদনানকে জড়িয়ে ধরার অনুভূতিটা চোখের সামনে ভেসে উঠতেই আদিবা লজ্জায় নিজের মুখ ঢেকে নেয়। কিছুক্ষণ পরে আদিবা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। চলবে গল্প এক মুঠো রোদ্দুর, দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।